খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, জানালেন মির্জা আব্বাস। দরকার উন্নত চিকিৎসা। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কমিশনের পরবর্তী সভায় চূড়ান্ত হবে দিনক্ষণ। নির্বাচনটা হতে হবে আগামী রোজার আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তাহলে আমাদের এটা ডিসেম্বরের প্রথমার্ধেই হতে হবে। আরেকটি মাঝারি ভূমিকম্পে বরিশালের নগর ভবন ধসে পড়ার শঙ্কা কর্তৃপক্ষের। ভঙ্গুর ছাদের নিচেই সেবাদান। একের পর এক ভূমিকম্পের কারণে আমাদের অনেকেই একটু আতঙ্ক কাজ করেছে। বিমে অনেক ফাটল দেখা দিয়েছে, আমরা অনেক ঝুঁকির মধ্যে কাজ করতেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হারের সংখ্যায় টিম বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ টিম ম্যানেজমেন্ট। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। রাতে এবার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার খোঁজ খবর নিয়ে এসব কথা জানান বিএনপি নেতারা। এদিকে রাতে তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুক পোস্টে জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি সন্তোষজনক নয়। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে ফেসবুক পোস্টে জানান, ভালো নেই বেগম জিয়া। একই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তবে এখনও জ্ঞান রয়েছে তার, প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। ওনার এই ভালো থাকে, এই খারাপ থাকে, এই ভালো থাকে, এই খারাপ থাকে। তো উনি এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন দলের প্রধানের জন্য। আগের তুলনায় এখন একটু ভালোর দিকে আমি যতটুকু ডাক্তারের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমার কলিগরা এখানে যেরকম বাইরে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া শোনা যাচ্ছে ওরকম অতটা খারাপ না। অনেক ধরনের রুমার সার্কুলেট করছে, তো আমি চিন্তা করলাম যে মন আর মানছিল না, ওই জন্য এখানে চলে আসছি। দেশবাসীর জন্য খালি একটাই অনুরোধ করব, ম্যাডামের জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন, তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন। যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। পরে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে ভিড় কমতে শুরু করে। হোসেন জাহিদ, এখন ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, দেশবাসীর কাছে দোয়া কামনায় এবং তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় এক বিবৃতিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি প্রধান উপদেষ্টা যে মানবিকতা ও সৌজন্যতার প্রকাশ ঘটিয়েছেন তার জন্য তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া সবার জন্য ভীষণ রকমের অনুপ্রেরণা। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলে জানানো হয় বিবৃতিতে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে যাচ্ছে আসন্ন সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। ইসির পরবর্তী কমিশন সভাতেই চূড়ান্ত হতে যাচ্ছে ভোটের আনুষ্ঠানিক এই দিনক্ষণ। এখন টিভির সাথে একান্ত আলোচনারিতা এইসব বিষয়ে স্পষ্ট করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচন বিশ্লেষকদের ধারণা, আবহাওয়া পরিস্থিতি এবং ছুটির দিনের সাথে মিলিয়েই ৮ অথবা ১২ ফেব্রুয়ারি হতে পারে নির্বাচনের ভোট গ্রহণের দিন। বিস্তারিত দেখুন আমিরুল এর প্রতিবেদনে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং ডিসেম্বরের শুরুতেই তফসিল, এমন পরিকল্পনা ধরে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত হতে থাকলেও নতুনভাবে যুক্ত হওয়া গণভোটে ইসির সিলেবাস বেড়ে গেছে। তাই সকল প্রকার প্রস্তুতি শেষ ভাগে এসে এখন আলোচনার বিষয় কবে হবে তফসিল ঘোষণা। এখন টিভির সাথে একান্ত আলাপচারিতায় নির্বাচন কমিশন সচিব অনেকটা স্পষ্ট করলেন তফসিলের সময়সীমা। এতদিন ডিসেম্বরের শুরুর কথা বলা হলেও এখন কমিশনের পরিকল্পনা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ আগামী ৭ থেকে ১৪ ডিসেম্বরের যে কোনো দিন ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। কোনো কাজ তো আটকে নেই, ওখানে সিদ্ধান্তের পদ্ধতি হচ্ছে দুটা, এক কমিশন সভা করে আর একটা যে ফাইলে মুভ করে। আমরা ওখানে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যেন জিনিসগুলোকে দ্রুত কাজ করা যায়, সেজন্য অনেক ফাইলই আমরা ক্লিয়ার করে নিচ্ছি থ্রু প্রসেসিং দ্য ফাইল। এই যাবৎ অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত সর্বোচ্চ ২ মাসের বেশি এবং সর্বনিম্ন ১ মাসের মতো ব্যবধান ছিল। যদিও রেওয়াজ অনুযায়ী ৪৫ দিনের ব্যবধান রেখে যে কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এবার আলোচনায় ভোট গ্রহণের আগ পর্যন্ত ৬০ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ভোটের সময়সীমা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। নির্বাচনটা হতে হবে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে। কাজেই সেই অনুযায়ী ৬০ দিন, মিনিমাম ৬০ দিন আগে আমরা যখন তফসিল করব তাহলে আমাদের এটা ডিসেম্বরের প্রথমার্ধেই হতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ঠিক আছে? এবং আমরা আমাদের সম্পূর্ণ সহযোগিতা এবং যে ব্যবস্থাপনায় এটা আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আলোচনায় আছে ৮ কিংবা ১২ ফেব্রুয়ারি হতে পারে ভোটের জন্য ভালো সময়। নির্বাচন বিশ্লেষকরা বলছেন ভোটের দিনক্ষণ নির্ধারণে রবি কিংবা বৃহস্পতিবারকে বেছে নেওয়ার নজির বেশি। রোববারে যদি হয়, রোববার ছুটি, কিন্তু সোমবারে তো অফিস আদালত। ভোট দিতে যারা দেশে যাবে তারা ভোট দিয়ে আবার ফিরে আসার পরের দিন ওয়ার্কিং ডে, কিন্তু বৃহস্পতিবারে হলে ওই বেনিফিটটা পাওয়া যায়। সুষ্ঠু নির্বাচনটা তোলার জন্যে সেই সময়টাই দেওয়া প্রয়োজন। আসলে ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা দরকার, কারণ তফসিল ঘোষণা করার পরে প্রচুর কাজ থাকে। ইলেকশন কমিশনকে প্রচুর কার্যক্রম, এই যে যাচাই বাছাই থেকে শুরু করে প্রচুর কাজ করতে হয়। এই প্রক্রিয়াটা যাতে সুন্দর হয়, যাতে স্মুথ হয়, যাতে স্বচ্ছ হয়, এই জন্যে সময়টাকে বাড়ানো দরকার। তারা বলছেন এবার যেহেতু সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে, তাই জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি এবং আইন শৃঙ্খলার দিকে বিশেষভাবে নজর রাখতে হবে নির্বাচন কমিশনকে। এটা ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ না, এটা সারা বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ। মিয়া আমিরুল, এখন ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী শক্তি, এমন অভিযোগ বিএনপির। নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। তারা বলেন স্বাধীনতার বিপক্ষে শক্তির একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। বিএনপি নেতারা বলেন ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও গড়ে তুলতে ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় রয়েছে জাতি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। কর্মবিরতি, অবস্থান কর্মসূচি কিংবা রাস্তা অবরোধ, প্রতিদিনই দেশ জুড়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন চলতেই থাকে। রাজনৈতিক নেতারা এটিকে বিগত সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন। শুক্রবার প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারীদের বিচারের আওতায় আনা হবে। স্বাধীনতার বিপক্ষ শক্তির একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও তার পেটাত্তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এমন কোনো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তিনি। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলো তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। তাহলে এদেরকে প্রতিহত করতে হবে কিভাবে? রাজনৈতিক ভাবে। কিন্তু আমরা যখনই জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে নিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করছি একটি নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটা ষড়যন্ত্র।
এই ষড়যন্ত্র কারা করছে? যারা এক হাত ধরে আমাদের বিরোধিতা করেছে। এদিকে প্রেস ক্লাবে ভিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতি ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় আছে। ভিন্নতা থাকলেও ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক দল ও ব্যক্তিদের নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে গণতন্ত্র শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সাংবাদিকদের সমস্যা সমাধান হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বিগত সময়ে অসংখ্য নেতাকর্মী সীমাহীন জুলুম, অবিচার আর নির্যাতন সহ্য করেছেন। তবে জামায়াতের কেউ দেশ ছেড়ে পালায়নি, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ভাষণটিকে যুব এবং নাগরিক সমাবেশে তিনি আরও বলেন, পুরাতন ফর্মুলায় আর দেশ চলবে না। এদিকে প্রেস ক্লাবে বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এখনও পুঁজিবাদীদের দুর্নীতির পাহারাদার হিসেবে কাজ করছে বিভিন্ন গণমাধ্যম। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন। রাজধানীর ভাষানট্যাগ বিআরপি মাঠে ঢাকা 17 সংসদীয় আসনের ভোটারদের উদ্যোগে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশের এই আয়োজন। সমাবেশে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও সাম্যের। ভয় দেখিয়ে জামায়াতকে ঠেকানো যাবে না। সভায় জামায়াতের আমির বলেন, জামায়াতের সমাবেশে গুলি, হামলা চালানো হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ভোটের মাধ্যমে এসবের জবাব দেওয়া হবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশ রয়ে গিয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। এ সময় তিনি আরও বলেন, জামায়াত কখনো দেশ ছেড়ে পালায়নি, পুরনো ফর্মুলায় আর দেশ চলবে না। বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি, দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। এদিকে প্রেস ক্লাবে বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম এখনো পুঁজিবাদীদের দুর্নীতির পাহারাদার হিসেবে কাজ করছে। বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। সম্প্রতি ভূমিকম্পে বরিশালে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়াল, ছাদ, পিলার সহ বিভিন্ন অংশ। ঝুঁকিতে রয়েছে খোদ নগর ভবন। মাঝারি মাত্রায় ভূমিকম্প হলে এটি ধসে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বড় মাত্রায় ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের একার পক্ষে সামাল দেয়া কঠিন হবে। মোহাম্মদ নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 224 বছরের প্রাচীন শহর বরিশাল, যেখানে দাঁড়িয়ে আছে অনেক পুরাতন ভবন, যার অনেক ভবনই ব্যবহারের অনুপযোগী।
এই যেমন বরিশাল নগর ভবন। নাগরিকদের ভবন নির্মাণের অনুমোদনের দায়িত্বরতরাই আছেন সবচেয়ে ঝুঁকিতে। এই ভবনটি তৈরি হয় 1990 সালে। মাত্র 35 বছরে যা হয়ে পড়েছে বেহাল। সাম্প্রতিক 5.7 মাত্রার ভূমিকম্পে ভবনটির বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। বিম ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। প্রতিদিনই এই ভবনেই সেবা নিতে আসেন নাগরিকরা। আর সিটি কর্পোরেশনের 426 কর্মকর্তা কর্মচারী কাজ করছেন জীবন বাজি রেখে। সিটি কর্পোরেশন অনেক জায়গায় ফাটল ধরছে, তার মধ্যে আমাদের এই কর আদায় শাখায় আপনার একটা পিলার ফেটে গেছে। একের পর এক ভূমিকম্পের কারণে আমাদের অনেকেই একটু আতঙ্ক কাজ করে যে কোনো সময় কোনো দুর্ঘটনা না ঘটে। বিমে অনেক ফাটল দেখা দিয়েছে, আমরা অনেক ঝুঁকির মধ্যে কাজ করতেছি। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই নগর ভবন ধসে পড়ার আশঙ্কার কথা বলছেন প্রধান প্রকৌশলী। আর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নতুন ভবনের নির্মাণের অনুমতি ও বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে লিখিত জানানো হয়েছে। আমাদের যে ভবনটিতে আমরা এখন অবস্থান করতেছি এটি পৌরসভার সময়, এবং আমি যতটুকু জানি এটা দোতলার ছিল প্ল্যান, পরবর্তীতে এটা 3 তলা করা হয়েছে। নতুন ভবনের জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি লিখেছি এবং সেটা বিভিন্ন পর্যায়ে আছে। এখন এই মতো আমাদের অডিটোরিয়ামে কিছু রুম আছে, ওখানে আমরা কাজ একটা রুম হয়ে গেছে, বাকি আরো প্রক্রিয়া দিন আমরা অন্যান্য কাজগুলো করছি আর কি। শুধু বরিশালের নগর ভবনই নয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু সরকারি ও বেসরকারি ভবনও। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে নগরবাসীর নিরাপত্তায় সেগুলো অপসারণের তাগিদ দেওয়া হচ্ছে। যেই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকে যত দ্রুত সম্ভব এইটুকুগুলোকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয়, বিশেষ করে ভূমিকম্প তৈরি হয়, তো বরিশালের মানুষের জীবনের মৃত্যুর হার বেড়ে যাবে। বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসের একার পক্ষে সামাল দেয়া কঠিন হবে বলছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। এ অবস্থায় স্বেচ্ছাসেবক সংগ্রহ ও প্রশিক্ষণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানান তারা। 8 থেকে 9 মাত্রার কোনো ভূমিকম্প যদি এখানে আঘাত হানে, সেক্ষেত্রে আমাদের যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে তারা দুর্যোগ কার্যক্রমে কিছু করতে পারবে না। ভূমিকম্প হলে কি করতে হবে, এই ট্রেনিংটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, রেডিও এগুলোর মাধ্যমে করা যেতে পারে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে বরিশালে হোল্ডিং সংখ্যা 57,000, এর মধ্যে 17,000 টিন শেড, বাকি 40,000ই ভবন, যেখানে বহুতল ভবনের সংখ্যা 2 শতাধিক। 2015 সালে বরিশাল সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা তৈরি করেছিল। তাতে সংখ্যা দাঁড়িয়েছিল 35টিতে। এর মধ্য থেকে 7টি অপসারণ করা হয়, বাকি রয়ে গেছে এখনও 28টি। এদিকে নকশা অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করার অভিযোগ রয়েছে খোদ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আর এ কারণে ভবন মালিকরা নিজেদের ইচ্ছামতোই তৈরি করে নিচ্ছেন তাদের ভবন, ফলে ঝুঁকি রয়ে গেছে নিরাপত্তার, এমনটি জানিয়েছেন বিশ্লেষকরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। বিগত সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়তে অনেকটা বাধ্য হচ্ছে না অনেকেই। এসব ঘর এখন পরিণত হয়েছে বখাটেদের অভয়াশ্রমে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাসুদ রানার প্রতিবেদন। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরাঞ্চল ভবানীপুর গ্রামে পতিত সরকারের আমলে আশ্রয়ণ প্রকল্পের অধীনে 110টি ঘর নির্মাণ করা হয়। এসব ঘরে আশ্রয় নেয় গৃহহীন, ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষরা। তবে প্রকল্পটি ধীরে ধীরে লোকশূন্য হয়ে পড়ছে। সত্তরোর্ধ আব্দুল করিম সর্দার জীবনের টানাপোড়েনে ভূমি ও গৃহহীন হয়ে মাথা গোজার একটুখানি ঠাঁই খুঁজে পেয়েছিল এই আশ্রয়ণ প্রকল্পে। তবে স্থানীয় প্রভাবশালী ও বখাটেদের উৎপাত আর শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আমার কয় শালা এখান থেকে উঠি চলি যা, শালা চোর শালারা এসে বিজনেসে থাকি সেসব জায়গায়, এখান থেকে উঠি চলি যা। তো ধরেন লোকে এখন বোধ 10-12 ঘর লোক আছে, আর সব চলি গেছে ধরে অত্যাচার হয়, চলি গেছে সব। শুধু আব্দুল করিমই নন,
একই গল্প এসব ঘরে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের। তাদের বেশিরভাগই সরে যাওয়ায় প্রভাবশালীরা দখল করেছেন ঘরের আঙিনা। গুটি কয়েকজন বসবাস করলেও নেই চলাচলের যোগ্য রাস্তা। কোনো স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো কর্মসূচি নেই, তাহলে কি কারণে থাকবে? কোনো কারণ নেই, তাই লোক চলে গেছে। বকেটের ছেলেপেলে দরজা ধাক্কায় এসে চাল ডাল আসে, আমরা তো পাইনি, মেম্বাররাই খাই নাই। এখানে একটা স্কুলেরই সবচেয়ে বেশি ভালো হয়। ওখানে কোনো নিরাপত্তা নেই, তা কিসের লেগে আমরা ওখানে থাকবো। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, কী কারণে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ঘর ছাড়ছেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই কারণে আশ্রয়ণ প্রকল্পগুলোতে যাদের উপকারভোগী থাকার কথা তারা থাকছে না, এখানে কোনো সমস্যা আছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা থাকছে না কিনা এটা আমরা তদন্ত করে দেখব। নিরাপত্তার যদি কোনো বিষয় থাকে তারা যদি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করে কিংবা আমাদেরও তদন্তে যদি এটা আমরা পাই, তাহলে অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে, পুলিশ এবং অন্যান্য তাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই তাদেরকে এরকম কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধানের চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনার অভাব আর প্রভাবশালীদের দৌরাত্মেই ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এখন পাবনা। সুনামগঞ্জের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা সবজি, তবে দাম কিছুটা চড়ে। বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের সবজির বাজার থেকে যুক্ত আছেন লিপসন আহমেদ। লিপসন, জানাবেন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর সরবরাহ কেমন? উজ্জ্বল, শুরুতে যদি বলি, যেহেতু এটি হাওড় এলাকা, সারা দেশে আসলে পরিচিত সুনামগঞ্জ। বিশেষ করে আমরা যদি বলি, এই এলাকা যেহেতু এখন সারা দেশে আসলে শীতের একটি প্রকোপ দেখা দিয়েছে, পাশাপাশি সুনামগঞ্জ কিন্তু আসলে শীত এসেছে আসলে এই অঞ্চলের মানুষদের জন্য। বিশেষ করে যদি বলি, পাশাপাশি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু আসলে বাজারে ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আমরা যদি বলি, এই পুরো বছর কিন্তু আসলে এই অঞ্চলে আসলে সবজির দাম বেশ চড়া ছিল। এখন কিন্তু আমরা আজকে সকালে কিন্তু পুরো বাজারটি আসলে ঘুরে দেখেছি। বিশেষ করে আমরা যদি বলি, এখানকার যে চাষিরা রয়েছেন তাদের উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে তারা আসলে এই যে সুনামগঞ্জ সবচেয়ে জেল রোড এলাকার যে বড় বাজার রয়েছে সেখানে এসে কিন্তু তারা আসলে এটি বিক্রি করছেন। তারা যদি বলি, এখানের বিশেষ করে নারায়ণতলা থেকে শুরু করে 5 থেকে 6টি গ্রামের মানুষ কিন্তু আসলে তাদের প্রায় 8 থেকে 10 জাতের বিভিন্ন ধরনের সবজি কিন্তু তারা বাজারে নিয়ে এসেছেন। তবে অন্যান্য বছর এই শীত মৌসুমে কিন্তু সবজির দাম অনেকটা কমে আসে, তবে এই বছর এখন পর্যন্ত কিন্তু আসলে বাজারগুলোতে আসলে সবজির দাম বেশ চড়া। বিশেষ করে যদি বলি, ফুলকপি প্রতি কেজি কিন্তু আমরা দেখেছি 80 টাকা, টমেটো প্রতি কেজি 120 টাকা, মূলা যদি বলি সেটিও কিন্তু প্রতি কেজি 75 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য সবজির দামও কিন্তু 100 টাকার উপরেই বিক্রি করা হচ্ছে। তবে এখানকার কৃষকরা যেটি বলছেন, যেহেতু পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে চাষিরা যখন আসলে এই বাজারে আসলে সবজি নিয়ে আসেন, তখন কিন্তু এই সবজি কিন্তু আসলে দুই হাতে আসলে হাত বদল হয়। বিশেষ করে চাষিরা যখনই আসলে নৌকা দিয়ে এই বাজার থেকে সবজি নিয়ে আসেন, তখনই কিন্তু আড়তদাররা তাদের কাছ থেকে এই সবজিটি কিনে নিয়ে আসেন। তারপরে কিন্তু খুচরা যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আড়তদারের কাছ থেকে নিয়ে গিয়ে এই জেলার যে হাট বাজার গুলো রয়েছে সেখানে আসলে বিক্রি করেন। যার ফলে আসলে যেহেতু হাত বদল হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সবজির দামটা প্রতিনিয়ত আসলে বাড়তে থাকে। সেই সাথে এখানকার ক্রেতারা যেটি বলছেন, যদি সবজির বাজার থেকে শুরু করে যে এখানকার যে বাজারগুলো রয়েছে সেখানে যদি আসলে প্রশাসনের নজরদারি বাড়ানো হতো, তাহলে হয়তো, যেহেতু এই মৌসুমে সবজির দাম হওয়ার কোনো কথা নয়, তারপরে যদি প্রশাসনের নজরদারি থাকতো তাহলে হয়তো সবজির দাম অনেকটাই আসলে কমে আসতো। উজ্জ্বল। লিপসন আহমেদ জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে বাজার পরিস্থিতির খবর। মাছ ধরার শখ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দায়। একটা সময়ে গ্রামে উৎসব করে মাছ ধরা হতো। মজার এমন আয়োজন দিন দিন কমে আসলেও একেবারে হারিয়ে যায়নি। তেমনই একটি উৎসবে আয়োজনে বিল পাড়ে মাছ শিকারের সরঞ্জাম নিয়ে ঢল নেমেছে একদল শৌখিন মানুষের। এই আয়োজনের নাম বাউত উৎসব। পাবনার ভাঙ্গুড়ার রুহুল বিলের পাড় থেকে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, এবছর এই উৎসবের লোক সমাগম কেমন দেখছেন?
ধন্যবাদ রওশন। আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে। আসলে শীত উপেক্ষা করে আসলে সকাল থেকেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ এসে এই বিল পাড়ে সময় দিতে হয়েছে। আমি যদি একটু দেখাই, আসলে পর্যাপ্ত পরিমাণ লোকের সমাগম হয়েছে এবার। খুব ভোর থেকে এই বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে এখানে যারা শৌখিন মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু পলো, খেয়া জাল এবং বিভিন্ন উপকরণ নিয়ে বিল পাড়ে তারা এসেছেন এবং দেশীয় যে মাছ রয়েছে শোল, টাকি, বোয়াল সেটি কিন্তু তারা এখান থেকে শিকার করছেন। আমি যদি বলি এবছর আসলে বর্ষা মৌসুমের পানি নামার সাথে সাথে কিন্তু এই বিল পাড়ের মানুষ এখানে এসে সমবেত হয়। সেই সাথে যদি আরেকটু বলি, প্রচন্ড শীত উপেক্ষা করে এই মাছ কিন্তু তারা শিকার করে থাকেন। সেই সাথে আসলে পর্যাপ্ত পরিমাণ মাছ না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন যে এইখানে যে কারেন্ট জাল এবং বিভিন্ন চায়না জালের কারণেই কিন্তু দেশীয় মাছ আসলে কমে যাচ্ছে, এটি কিন্তু তারা অভিযোগ করেছেন। আর একটু যদি বলি, আসলে পাবনায় বেশ কয়েকটি বিল রয়েছে। ইতিমধ্যে কিন্তু সবচেয়ে সুনাম রয়েছে চলন বিল নামের যে বিলটি রয়েছে সেটি, সেই সাথে রুহুল বিল এবং ডিকশির বিল সহ বিভিন্ন বিল এই পাবনা জেলায় রয়েছে। আরো একটু যদি বলি যে এখানে যে সাধারণ মানুষ কিন্তু প্রতি বছর নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতেই কিন্তু এই বিল পাড়ে সমবেত হয়, সেই সাথে মাছ শিকার করে। আসলে শনিবার থেকে মঙ্গলবার প্রতি সপ্তাহে দুই দিন করে এই মাছ তারা শিকার করে। এই তাদের মাছ তারা পর্যাপ্ত পরিমাণ না পাওয়াতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আসলে আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি যে বিভিন্ন ভাবে তারা অভিযান পরিচালনা করছে, সেই সাথে তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে। বাউদ উৎসবের খবর জানাতে পাবনা থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা। ভরা মৌসুম অথচ পর্যটন শূন্য মৌলভীবাজার। অনুন্নত সড়ক ও রাজনৈতিক পরিস্থিতিতে নেই ভ্রমণ পিপাসুদের ভিড়। 20 থেকে 60% ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না হোটেলগুলো। ব্যবসা ধরে রাখতে প্রতি মাসে গুনতে হচ্ছে কোটি টাকার লোকসান। এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কোমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, সবুজ চা বাগান ও রাবার বাগানের সৌন্দর্যে ভরা জেলা মৌলভীবাজার, যেখানে ঋতুভেদে এসব দর্শনীয় স্থানগুলো নেয় ভিন্ন রূপ। সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা নান্দনিক এসব জায়গায়। কিন্তু কয়েক বছর ধরে চায়ের রাজধানী মৌলভীবাজারে ধারাবাহিকভাবে কমছে পর্যটক। অনুন্নত সড়ক ও রাজনৈতিক পরিস্থিতিতে নেই ভ্রমণ পিপাসুদের ভিড়। Cycling around, see the park, see the tea gardens, and then go back to Srimangal. গাড়ি ভাড়াটা আমার মনে হয় যে একটু বেশি কম্পারেটিভলি বাকি সব কিছুর থেকে, তো এটা মনে হয় যে একটু কম হলে আমাদের সব পর্যটকদের জন্য একটু ভালো হবে। ব্যবসায়ীরা বলছেন চলতি বছর পর্যটক কমেছে 80%, যাতে লোকসান গুনতে হচ্ছে তাদের। প্রতি মাসে এই শিল্পে শুধু ব্যবসা ধরে রাখতেই গুনতে হচ্ছে কোটি টাকা। বুকিং এর অবস্থা গত বছর থেকে এবছর অবস্থা খুবই খারাপ অবস্থা। আমাদের যে বিনিয়োগটা আছে এটা আসলে আমরা সার্ভাইভ করা আমাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে আর কি। ঢাকা সিলেট হাইওয়ের বর্তমান যে অবস্থা, এর কারণে পর্যটক কমে গেছেন। রেলের টিকিটের স্বল্পতা, টিকিট পাওয়া যায় না বললেই চলে। ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী ও চান্দের গাড়ি চালকরাও। আগে প্রতিদিন 50 থেকে 60 হাজার টাকা আয় হলেও বর্তমানে তা নেমে এসেছে 10 থেকে 15 হাজার টাকায়। গেছে বছর এই সময় মনে করেন পার ডে আমাদের 30,000 25,000 হতো, আর এই বছর মনে করেন পার ডে 5,000 7,000। এখন আগের মতো পর্যটক খুব একটা আসেন না, যারাই আসেন খুব অল্প স্বল্প আসেন। কিছু কিছু গাড়ি হয়তো টিপ হয়, আর বেশিরভাগ গাড়ি সারাদিন বসে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন পর্যটক টানতে এই খাতকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে, আর মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানান ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি করেছে।
এটা এখন অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। এই মাস্টার প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে গেলে আশা করা যায় বাংলাদেশের ট্যুরিজমের চেহারা চেঞ্জ হয়ে যাবে। উৎসবের মধ্যে হারমোনি ফেস্টিভ্যাল আমরা গ্র্যান্ড প্রোগ্রাম বলছি এটাকে, এটার বাইরেও আমাদের ফাগুয়া আছে, আমরা বসন্ত উৎসবের মতো প্রোগ্রাম করেছি, আমরা এখানে আরও দেখা গেল করম পূজা, তারপর ওয়ানগালা করব আমরা এই 7 তারিখে। তো এই প্রোগ্রামগুলোকে আমরা প্যাট্রোনাইজ করছি। পর্যটন খাতের সকল খরা কাটিয়ে আবারও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র, চাঙ্গা হবে পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার। ঝালকাঠির নলছিটি খয়রাবাদ নদীর ওপর 730 মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হওয়ায় বেশ খুশি হয়েছিলেন স্থানীয়রা। ভাবছিলেন দীর্ঘ ভোগান্তির এবার বুঝি অবসান হবে। হয়েছে উল্টো, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় প্রকল্পটি এখন বাস্তবায়ন সংকটে। এরই মধ্যে আগাম 20 কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় প্রশাসন বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর 123 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ শুরু হয় 2023 সালের 25 এপ্রিল। 2026 সালের 9 এপ্রিল সেতুটির নির্মাণ শেষ হওয়ার কথা, কিন্তু অধিকাংশ সময় পেরিয়ে গেলেও সেতু নির্মাণে নেই কাজের গতি। স্থানীয়দের অভিযোগ, প্রধান ঠিকাদার আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দী থাকায় প্রকল্পটি থমকে আছে। নদীর দুই প্রান্তে কয়েকটি স্প্যান বসানো হলেও বাকি কাজের নেই কোনো অগ্রগতি। তবে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান 20 কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করেছে। এদিকে সেতুর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন সেতুটি হলে সরাসরি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। তবে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষের বিশেষ কোনো প্রয়োজনই পূরণ করবে না এই সেতু, অভিযোগ স্থানীয়দের। এই নদীটির থাকার কারণে আমরা ব্যবসায়িক যে একটা বিষয়, ব্যবসাটা মান উন্নয়ন হচ্ছে না, এখানে কোনো কোম্পানির লোকজন আসতে পারছে না, যার কারণে এই বৃষ্টি যদি হয় তাইলে বিভিন্ন বাণিজ্যিকভাবে আমাদের এলাকাটা অনেক উন্নতির দিকে ধাবিত হবে। আমি এ জায়গায় একজন ব্যবসায়ী, আমরা অনেক দূরগণে মালামাল আনি বরিশাল থেকে, আমাদের যাতায়াত করাতে অনেক কষ্ট হয়। যদি অতি দ্রুত এই ব্রিজের কাজ শুরু হয় আমাদের অনেক কিছু সাশ্রয় হবে। নানা ধরনের ভোগান্তি রাস্তাঘাটে, তারপরে এই খাওয়ার জন্য বসে থাকা, তাই আমাদের এই কাটাখালী সেতুটার খুবই গুরুত্বপূর্ণ। মহিলা ডেলিভারি হইলে যাইতে সমস্যা, আসতেও সমস্যা। এখন আমাদের এই ব্রিজটা হইলে এই রোগী নিয়ে শহরে, উপজেলায় বা জেলায় যাওয়ার সুবিধা হবে। তো দুটো ইউনিয়নকে আমাদের উপর থেকে নিয়ে বাকেরগঞ্জের সাথে যোগাযোগ করাবে, মাত্র 2টি ইউনিয়নকে, তাতে 123 কোটি টাকা। এটা নলছিটির জন্য আদৌ কি উপকার আনবে আমি জানি না, কিন্তু এরকম 123 কোটি টাকা দিয়ে তো আরো কত অবকাঠামো করা যেত। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রকৌশলী। এই সেতুটি সামগ্রিক সড়ক সংযোগ উন্নয়নের আওতায় গৃহীত হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি ছিল, তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা ম্যানেজমেন্ট মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিবিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বেহাল অবস্থায় রয়েছে সেতুর দুপাশের সংযোগ সড়কও। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। দেশের বাইরের খবর। ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিলেও স্পষ্ট করেনি এ তালিকায় থাকবে কোন কোন দেশ। যদিও এখন প্রশ্ন উঠেছে কোথা থেকে এলো এই তৃতীয় বিশ্বের ধারণা। এই তালিকায় কি রয়েছে বাংলাদেশও? এছাড়া ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ওপর হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশের সঙ্গে অভিবাসন নীতির কোনো সম্পর্ক রয়েছে কিনা, এমন প্রশ্নও তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাণিজ্য ও শুল্ক নীতির পর সবচেয়ে আলোচিত সমালোচিত মার্কিন অভিবাসন নীতি। এবার তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসন প্রত্যাশীদের ওপর নজর মার্কিন প্রেসিডেন্টের। গেল বুধবার ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে 2 মার্কিন সেনা কর্মকর্তার ওপর গুলি চালায় এক আফগান অভিবাসী। এর জেরে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
every single bomb. যদিও ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট থেকে স্পষ্ট হয়নি তৃতীয় বিশ্বের দেশ বলতে তিনি কি বুঝিয়েছেন। তাহলে কোথা থেকে এলো এই তৃতীয় বিশ্বের ধারণা, তা জানতে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও এর সহচররা। বিশ্বব্যাপী ক্ষমতার এই দ্বন্দ্ব শেষ হয়েছিল 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। পশ্চিমা মার্কিন ব্লক আর সোভিয়েত নেতৃত্বাধীন পূর্ব ব্লকের বাইরের দেশগুলোকে সংজ্ঞায়িত করতেই প্রথম প্রয়োগ ঘটে তৃতীয় বিশ্ব শব্দটির। প্রথম বিশ্বে অন্তর্ভুক্ত ছিল উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। পশ্চিমা প্রভাবের কারণে আফ্রিকার কিছু অঞ্চলকে এই তালিকায় ধরা হতো। আর নিরপেক্ষ হলেও সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড ছিল প্রথম বিশ্বের তালিকায়। আর দ্বিতীয় বিশ্বে অন্তর্ভুক্ত ছিল সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপ, যেমন পোল্যান্ড, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া এবং বলকান অঞ্চল। সাথে ছিল চীন সমর্থিত এশিয়ার কমিউনিস্ট পার্টি, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। আর আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার অপেক্ষাকৃত অনুন্নত দেশগুলোকে ধরা হতো তৃতীয় বিশ্বের দেশ হিসেবে। মানব উন্নয়ন সূচক বিবেচনায় নিয়ে আফ্রিকার 32, এশিয়ার 8 সহ ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে উল্লেখ করেছে গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। এশিয়া মহাদেশের তালিকায় আছে আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের নাম। ওয়ার্ল্ড পপুলেশন ছাড়াও এমন তালিকা আছে একাধিক অলাভজনক সংস্থার। যদিও অনুন্নত দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ আখ্যা দেয়াকে অসম্মানজনক বলে মনে করেন অনেকেই। ফলে ট্রাম্পের এই তালিকায় কোন কোন দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। চলতি বছরের জুনে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। আরও 7টি দেশের ভ্রমণকারীদের ওপর আংশিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এছাড়াও 19টি দেশের নাগরিকদের ইস্যু করা গ্রিন কার্ডগুলো পুনরায় বিবেচনা করবে ট্রাম্প প্রশাসন। যদিও এ তালিকাটিও প্রকাশ করেনি ওয়াশিংটন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে আলোচিত এবং বহুল ব্যবহৃত অস্ত্র এখন ড্রোন। ছোট রিকনেসান্স ড্রোন থেকে শুরু করে অ্যাসল্ট ইউনিট, প্রায় প্রতিটি ওয়ার ব্রিগেডেই এখন ড্রোনের উপস্থিতি বাধ্যতামূলক। তবে তুলনামূলক সস্তা হলেও ড্রোনের ঝুঁকিও কম নয়। এবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে ড্রোন ঠেকানোর পদ্ধতিকে চ্যালেঞ্জ জানাতেই তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন। সঞ্জিতা ইসলাম তন্নির প্রতিবেদন। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই পরীক্ষামূলকভাবে শুরু হয় পাইলটবিহীন আকাশযান বা ড্রোনের ব্যবহার। গেল কয়েক দশকে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত অস্ত্রগুলোর একটিতে পরিণত হয়েছে মনুষ্যবিহীন বিমান। শুরুতে ছোট ড্রোন মোতায়েনের প্রচলন থাকলেও এখন প্রায় প্রতিটি যুদ্ধ ব্রিগেডের একটি অ্যাসল্ট ড্রোন কোম্পানি রয়েছে। সম্প্রতি রোমানিয়ার আকাশসীমার সবচেয়ে ভেতরে ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। দেশটির অভিযোগ রাশিয়ার উস্কানিতে এমন ঘটনা। জবাবে গেল 25শে নভেম্বর দেশটির সীমান্তের কাছে মোতায়েন করা হয় রোমানিয়ান এবং জার্মান ন্যাটো যুদ্ধবিমান। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে 13তম বারের মতো রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা এটি। এছাড়া রাতের পরিবর্তে দিনের আলোয় দেশটির আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশেরও প্রথম ঘটনা। It has changed warfare fundamentally, especially when you look at how the full-scale invasion started in 2022, and we had World War I style, tanks shooting at each other and people fighting in trenches, all the way to today where we have a kill zone. ন্যাটোভুক্ত অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ বেড়েছে। গেল সেপ্টেম্বর পর্যন্ত 20টিরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে এবং 3টি রাশিয়ান সামরিক জেট 12 মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। এছাড়া ইউরোপ জুড়ে বেড়েছে অজ্ঞাত ড্রোনের আনাগোনা, ফলে ব্যাহত হচ্ছে অঞ্চলটির আকাশসীমা কার্যক্রম। অজানা এসব ড্রোনের অনুপ্রবেশের জবাব দিতে কোটি কোটি ডলার মূল্যের F-35 এবং F-16 যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ন্যাটো। ড্রোনের এমন বহুল ব্যবহারের অন্যতম কারণ শক্তিশালী এই অস্ত্রটি তুলনামূলক সস্তা। একটি ড্রোনের যন্ত্রাংশের মোট দাম $500 বা তার কমও হতে পারে। The drones have fundamentally changed both the cost calculation of war. So we have very cheap FPV drones costing just a couple $100 or $1,000, taking out very expensive, very bespoke systems such as tanks, fighter jets, helicopters.
তবে অন্যান্য ধরনের অস্ত্রের সাথে ব্যবহার করলে ড্রোন প্রযুক্তি সবচেয়ে কার্যকর। শত্রুর লক্ষ্যবস্তুতে কয়েক ডজন আঘাত হানতে সক্ষম রেকর্ডধারী FPV ড্রোন পাইলটরাও জানান, কামান ছাড়া শুধু ড্রোন ব্যবহার করে লড়াই করা কঠিন। বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত ড্রোনকে থামানোর উপায়ও রয়েছে। সবচেয়ে কার্যকর উপায় ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা EW সিস্টেম। নির্দিষ্ট কিছু এলাকায় রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করার জন্য এটি ব্যবহার করা হয়। যখন একটি ড্রোনের সিগন্যাল জ্যাম করা হয় তখন পাইলট ড্রোনের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেন। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। জানাবো খেলার খবর। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচের আগে সিরিজ হারের সংখ্যায় টিম বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কুপোকাত লিটন বাহিনী। বোলারদের নির্বিষ বোলিংয়ের পর ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে 39 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেছে আয়ারল্যান্ড। চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে তাই অনেকটা চাপে থেকেই ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর হয় 147 আর দ্বিতীয় ইনিংসে 127। কিন্তু পরিতাপের বিষয়ে বাংলাদেশের হয়ে তাহিদ হৃদয়ের 83 রানের ইনিংসের পরও বড় পরাজয় বরণ করে লিটন বাহিনী। দুই দলের মুখোমুখি দেখায় 5 বারের লড়াইয়ে 3 বার জিতেছে আইরিশরা, 2 বার জিতেছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ 4টি টি-20তে 2টিতে জিতেছে বাংলাদেশ। প্রথম টি-20তে ব্যাট হাতে দুর্দান্ত খেলে আয়ারল্যান্ড। মাত্র 4 উইকেট হারিয়ে 181 রান করে তারা। ম্যাচে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স ছিল সাদামাটা। তানজিম সাকিবের 41 রানে 2 উইকেট প্রাপ্তি সেটাই সমর্থন করে। স্পোর্টিং উইকেটে চরমভাবে ব্যর্থ হয় শরীফুল সাকিব, নাসুম রিশাদরা। ব্যাট হাতে বাংলাদেশি ব্যাটারদের পারফরমেন্স ছিল আরও মলিন। টপ অর্ডারে তানজিদ তামিম ও ইমনের পর মিডল অর্ডারে হতাশ করেন অধিনায়ক লিটন ও সাইফ হাসান। ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 142 রান তোলে স্বাগতিকরা। তৌহিদ হৃদয়ের 83 রানে অপরাজিত ইনিংস না থাকলে বাংলাদেশের অবস্থা হতো আরও ছন্নছাড়া। সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মানলেও ব্যাটে বলে পুরোপুরি ব্যর্থ টাইগার শিবির। তাই তো দ্বিতীয় টি-20 জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া লিটন বাহিনী। ফারহান ইহসান, এখন। শেষ করবো এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থায় স্থিতিশীল নয়, জানালেন মির্জা আব্বাস। দরকার উন্নত চিকিৎসা। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কমিশনের পরবর্তী সভায় চূড়ান্ত হবে দিনক্ষণ। নির্বাচনটা হতে হবে আগামী রোজার আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তাহলে আমাদের এটা ডিসেম্বরের প্রথমার্ধেই হতে হবে। আরেকটি মাঝারি ভূমিকম্পে বরিশালের নগর ভবন ধসে পড়ার শঙ্কা কর্তৃপক্ষের। ভঙ্গুর ছাদের নিচেই সেবাদান। একের পর এক ভূমিকম্পের কারণে আমাদের অনেকেই একটু আতঙ্ক কাজ করেছে। বিমে অনেক ফাটল দেখা দিয়েছে, আমরা অনেক ঝুঁকির মধ্যে কাজ করতেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হারের সংখ্যায় টিম বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নবিদ্ধ টিম ম্যানেজমেন্ট। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।